থাকবে না, থাকবে না আর ৩২। আপনারা দেখছেন এই মুহূর্তে জনতা কিভাবে কিভাবে এই ৩২ আগুন ধরিয়ে দিয়েছে। থাকবে না, থাকবে না আর ৩২, থাকবে না। ছাত্র জনতার আগুনে দাউ দাউ করে চলছে ৩২। আপা আপা আপনি কোথায়? আসুন, চট করে ঢুকুন। আপা আপনি ছাড়া কেউ পারবে না। ভেতরে আমরা দেখে আসলাম ফ্যাসিবাদের কবর, এবং আমরা বিশ্বাস করি এই ৬ মাসে আমরা অনেক কিছু করতে পারি নাই, কিন্তু আজকের এই রাত থেকে আগামীকাল যখন নতুন সূর্য উঠবে, আমরা আবার সেই আগের জুলাই স্পিরিটের থেকে নতুন বাংলাদেশটা আবার ভোরের সূর্য ওঠার পর থেকে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের ৯টার পর থেকে কর্মসূচি পালন হয়। এই যে দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের কালো সন্ত্রাসী কর্মকাণ্ড এখান থেকেই সবকিছু হতো। সেই ৭১ থেকে মুজিব সবাই আমরা ভাবি যে মুজিব অনেকই ছিল, কিন্তু হাসিনার থেকেও বড় জালেম মুজিব ছিল। সেটা আমরা মেজর ডালিমের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনেছি, একুরেট প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা, কি কি নির্যাতন মুজিব এই বাংলাদেশে চালিয়েছে। তাদের দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। গতকাল ঢাকায় ধানমন্ডিতে ৩২ নম্বরে যে ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষই দেখেছেন, এবং বঙ্গবন্ধু সাহেবের সেই ঐতিহাসিক যে বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাড়ি, জন্মভূমি, সেই বাড়িকে বুলডোজার দিয়ে ছাত্র জনতা ভেঙে দিয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। আজকের এই পরিস্থিতির জন্য কে দায়ী, এই বিষয় নিয়ে ২-৪টা কথা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি। গতকাল যখন ছাত্র জনতারা এই ঘটনা ঘটাচ্ছিল, তখন লাইফে অনেক গুণীজন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি বিষয়টা। তো কোনো কিছুই স্থাপনা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। যে একজনের বাড়ি, একজনের ঘর, একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেসব যখন ভাঙচুর করা হয়, তখন অগ্নিসংযোগ করা হয়, সেখানে রাষ্ট্রীয় অনেক সম্পদ বিনষ্ট হয়। তো সেক্ষেত্রে অপরাধীর সাজা হবে, এটাই স্বাভাবিক। কোনো কিছুর ভাঙা বা সে যে স্থানেই হোক, এটা কখনোই কারোর জন্যই মঙ্গলকর নয়। তবে গতকালকের যে ঘটনা, সেই ঘটনাটা কেন ঘটলো? আপনারা জানেন যে বিগত সরকার যে ১৫ বছর ধরে যে অপশাসন চালিয়েছে এই দেশে, তার প্রতি ছাত্র এবং জনতা উভয়ই ক্ষুব্ধ, এবং সারা দেশবাসী এই শেখ হাসিনার অপকর্মের কারণে একটা বিরূপ প্রক্রিয়া দেখাচ্ছে গত ৫ তারিখের পর। এই পরিবেশটা কিন্তু অনেক আগেই হতো। ১৪ সাল, ১৮ সাল এবং ২৪ সালের যে নির্বাচন আছে, সেই নির্বাচনের সময়ও এরকম আন্দোলন বিভিন্ন দল এবং বিভিন্ন সংগঠন থেকে করেছিল। কোনো কিছুর দিকে না তোয়াক্কা করে যখন একচেটিয়া জেদ করে বা সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের ব্যক্তিগত বাহিনীতে পরিণত করে শেখ হাসিনা যখন দমনপীড়ন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে সরাসরি যখন প্রাণ নাশের একটা আশঙ্কা, আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাত বা বিরোধী দলের যে কেউ কর্মসূচি ডাকলেই সেটাকে নাশকতা বলে চালিয়ে দিত, এবং এর এগেনস্টে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ, বিজেপি এসব শেখ হাসিনা নামিয়ে দিত সেখানে। তখন হেলমেট বাহিনী বা হেলমেট পরে সরাসরি অস্ত্র হাতে, বহু ভিডিও আছে। এবং এই ১৫ বছরে দেখেছেন যে আপনারা যে কোনো একটা ক্ষুদ্র দলের কর্মসূচিও যদি সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে বা মতের বিরুদ্ধের দল হয়, তাদেরকেও কোনো রকমের মাঠে স্পেস দেয়নি। যার কারণে এই ১৫ বছরের যে জনতার যে একটা ক্ষোভ এবং এই জনতার যে রাজনৈতিক কর্মকাণ্ড, যে অগ্রাধিকার, সেটা হলো কি ভোট। একটা জনগণের মৌলিক অধিকার হচ্ছে ভোট। ভোট যখন আমার ভোট আপনি দিয়ে দিয়েছেন, রাত্রে দিয়েছেন, দিনে দিয়েছেন, একজনে ১,০০০, ১,৫০০ ভোট দিয়েছেন, বা এখানে প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে, বিভিন্ন বাহিনী তাদেরকে সহযোগিতা করেছে, এবং আওয়ামী লীগ, যুবলীগ এ জাতীয় যারা ছিল সরকারের মদতপুষ্ট, তারাও সেই নির্বাচনে দিনের ভোট যে রাতে বা একজনেই যে ভোটের যে একটা অধিকার, সেই অধিকার থেকে সাধারণ মানুষকে যে বঞ্চিত করে রেখেছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, এবং এমনভাবেই তাদেরকে একটা ইয়ে করে রাখা হয়েছিল যেন একটা বন্দিশালা, সারা দেশটাই একটা বন্দিশালা। বিরোধী দলের কোনো নেতাকর্মী, বিশেষ করে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। এরকম পরিস্থিতি, এক একটা দলের বিরুদ্ধে মামলা, হামলা, গুম, খুন, জেল, জরিমানা, এই যে পরিবেশ গোটা এই ১৫ বছরে যে মানুষের একটা আক্রোশ, এই আক্রোশ থেকেই কিন্তু গতকালের এই ঘটনাটা ঘটেছে। এবং তারপরেও ৫ তারিখের পর যখন
এই সরকার যখন বিদায় আসার পূর্ব মুহূর্তে যখন আওয়ামী লীগকে যখন হটানো হলো বা শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন বা পালিয়ে গেলেন, তখন সেখানে যেও কিন্তু তিনি বসে নেই এই দেশের বিরুদ্ধে। আপনি বলেন যে যখন ভারতে বাংলাদেশের সচিবালয়ে যখন দূতাবাসে যখন হামলা করা হলো, ভারতে বাংলাদেশের যে দূতাবাস ছিল সেই দূতাবাসে যখন হামলা করা হলো, তখনও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি যে আমাদের দেশে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা একটা দল একটা মত এরকম আন্দোলন হতেই পারে। তো সেখানে বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের যে প্রতিবেশী দেশের সাথে যে আপনার হলো যেটা কি বলে যোগাযোগ বা মাধ্যম, বন্ধুত্বের যে মাধ্যম, সেই দূতাবাসে হামলা করা হলো, তখনও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লোক, এমনকি শেখ হাসিনা থেকে শুরু করে কেউ কিন্তু একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। তারপরে দেখলেন যে ইস্কনের বিষয়ে, তারপরে আনসারের বিষয়ে, মানে বাংলাদেশে এই 6টা মাসে, গত 5টা মাস, এই 5 থেকে 6টা মাসে এই সরকার বহু আন্দোলন কিন্তু তাকে মোকাবেলা করতে হয়েছে বর্তমান সরকারকে এই ঢাকা শহরে। এবং বিভিন্নভাবে আনসার বলেন, ইস্কন বলেন, হিন্দুদের বলেন, এই লোকগুলো ব্যবহার করে আওয়ামী লীগেরা জানান দিতে চেয়েছিল যে তারা মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করেছিল বা রাজনীতি ফিরে আসার। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। শেখ হাসিনা এদেশে এরশাদ সাহেবও ছাত্র আন্দোলনে পদত্যাগ করেছিলেন। তো পদত্যাগ করার পরে যদি আপনি রাজনীতি করার শখ থাকে বা ইচ্ছে থাকে, তাহলে আপনি বিদেশ পালালেন কেন? আপনি দেশে থাকবেন, আইন আপনি পদত্যাগ করবেন, আইনের সাথে আপনার নামে কেস হবে বা আইনি ভাবে আপনি মোকাবেলা করবেন। দেশের মানুষ যারা আপনার দলের সমর্থক তারা রাজপথে নামবে, আপনার মুক্তির জন্য আন্দোলন করবে। এতে আপনার জেল জরিমানা ফাঁসি যাই হোক, যেমন জামাতের বা বিএনপির যারা খালেদা জিয়াকে বা মুক্ত করার জন্য তারা যে আন্দোলনগুলো গড়েছিল, জামাত শিবিরেরা যে মতিউর রহমান নিজামী সাইদি সাহেবকে আন্দোলন করার জন্য, মুক্ত করার জন্য যে আন্দোলনগুলো করেছিল, এভাবে আওয়ামী লীগেরা আন্দোলন করবে, হরতাল করবে, মিটিং করবে, মিছিল করবে। তো সেটা না করে আপনি এই হাজার হাজার সমর্থককে বিপদে ফেলে আপনি রাতের বেলা বা দিনের বেলা চুপি সরে 10 মিনিট সময়ের মধ্যে আপনি দেশ ত্যাগ করবেন। আর হাজার হাজার সমর্থকের কি দোষা এদেশে, যারা আপনার কোথায় এই বিএনপি জামাতের লোককে অত্যাচার করেছে, মেরেছে, ধরেছে, সেই লোকগুলোর কি অবস্থা? এরকম পরিস্থিতিতে যখন আপনি দেশ থেকে পালালেন বা চলে গেলেন, তবে সেখান থেকেও ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে আপনি প্রতিবেশী এখানে আছেন, আইনের মাধ্যমে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা নিয়ে আসবো, কিন্তু আপনি চুপ থাকেন। এই যে চুপ থাকার কথাটা ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন, কিন্তু আপনি চুপ না থেকে সেখান থেকে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে, কোন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন? যে জাতিকে আপনি বিপদে ফেলেছে, আপনি আওয়ামী লীগ জাতির প্রতি বলেছেন, না বাঙালি জাতির প্রতি বলেছেন, না ছাত্র জাতির প্রতি বলেছেন, না সব মিলে ভারতীয়দের প্রতি বলেছেন? আপনি সেখান থেকে কোন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন? আপনি কি জেলে আছেন? আপনি কি এদেশে আছেন? আপনি কোথায় থেকে আপনাকে এই দেশ থেকে বিতাড়ন করেছে কি? আপনি যখন গেছিলেন তখন তো আর আপনার নামে কোনো মামলা ছিল না। আপনি যখন ভারত পলায়ন করলেন তখন সেনাবাহিনী আপনার, পুলিশ বাহিনী আপনার, ছাত্রলীগ আপনার, সবই আপনার। তাহলে আপনি কেন পলালেন? আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি এই দেশেই থাকবেন। তারপরেও যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে আপনি প্রতিবেশী আছেন, সেখান থেকে আসুন, এসে আইনের মোকাবেলা করে আপনি রাজনীতিতে ফিরুন, কিন্তু আপনি সেই দিকে তোয়াক্কা না করে আপনি ওইখান থেকে বিভিন্নভাবে উস্কানিমূলক যেসব বক্তব্য এবং পলাতক মানুষের বক্তব্য, আপনি কি তারেক রহমানের বক্তব্য এই বিএনপিকে শুনতে দিয়েছিলেন? তারেক রহমানের বক্তব্য যদি বাংলাদেশে প্রচার করা না যায়, কোনো মিডিয়া যদি না দেয়, তাহলে শেখ হাসিনার তো তার চেয়ে বড় অপরাধী। তাহলে এর বক্তব্য কি করে ডক্টর ইউনূস বা ছাত্র জনতা এদেশে মানবে? যার কারণে একটা হটকারিতা, একটা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তিনি কোন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনিই জানেন, আর তারাই জানেন। তো তিনি এই কর্মসূচি দেওয়ার কারণেই ছাত্র জনতা একেবারে ফুসে উঠলো, যার কারণে তারা এই যে একটা স্থাপনা বা তার বাসা বাড়িতে, শুধু শেখ হাসিনার ধানমন্ডিই নয়, এখানে সৈয়দ আশরাফের বাড়ি বা বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়ি, এরকম ভাবে বিভিন্ন জায়গাতে ভাঙচুর চালানো, গত রাত্রে ভাঙচুর চালিয়েছে। তো এই যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভ শুধু শেখ হাসিনার জন্যই প্রযোজ্য তাও না। এই গতকালকের যে ঘটনা, যে ইতিহাস স্বীকৃত যে স্থাপনা, আওয়ামী লীগের গোড়াপথন বা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর যে একটা গুরুত্বপূর্ণ নিরা ছিল, স্বাধীনতার যুদ্ধে যে তার একটা বিশাল ভূমিকা ছিল, এই গৌরবোজ্জ্বল ইতিহাসটা কলঙ্কময় ইতিহাসে পরিণত করলেন তার মেয়ে হাসিনা। যার কারণে মানুষ বিরক্ত হয়ে কালকে যে তার ঘর ভেঙেছে, বাংলাদেশের কোথাও কোনো জায়গাতে একটা আওয়ামী লীগ দাঁড়া থেকে বলতে পারেনি যে আমি আর প্রতিবাদ করি। তাহলে শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে বা নিজামীকে, দেলোয়ার হোসেন সাদিকে আপনারা জোর করে মেরেছেন।
জোর করে আটকে রেখেছেন খালেদা জিয়াকে। তারেক রহমানকে মামলা দিয়ে আপনারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। তবুও তো তারা মায়ের খাক, জেলে যাক, হত্যা হোক, দেশে তো আন্দোলন করেছে। তারা তারা পতন করতে পারেনি আপনার, কিন্তু তারা তো মাঠে ছিল বা জানান দিয়েছে। কিন্তু এই যে গতকালকে যে 32 নং যে ঘটনা ঘটলো, সেখানে তো বাংলাদেশের কোনো জায়গায় কোনো স্থলে একটা মিছিলও আপনারা দেখাতে পারলেন না এই আওয়ামী লীগের ভাইয়েরা। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কোনো স্থাপনা ভাঙ্গা বা নষ্ট করার পক্ষে আমি নই, তবে স্থাপনা যেন হয় সকল মানুষের, সকল দেশের সম্পদ হিসেবে দেখা হয়। কোনো ব্যক্তিগত বাপ দাদার ছবি যদি কেউ, এটা শুধু আওয়ামী লীগের জন্য নয়, এটা ভবিষ্যতে জামাত বিএনপির জন্য কিন্তু এই বার্তাটা ছাত্র জনতা দিল। সেটা হলো কি, যে দেশের অর্থ সম্পদ লোপাট করে নিজের আয়ুষী জীবন করবেন, স্থাপনা করবেন, বা আপনারা কলকারখানা করবেন, নিজের বাড়ি করবেন, গাড়ি করবেন, এইসব কিন্তু ভবিষ্যতের এই বাংলাদেশে আর এই কোনোদিন এইসব ভাবে রাজনীতিবিদের এই ছলচাতুরি সাধারণ জনগণ কখনোই আর মেনে নেবে না। সেই বার্তাটাই আমরা এই গতকালকে রাত্রে থেকে পেলাম আমি। তবে ছাত্র জনতা বা দেশবাসীর প্রতি আমার একটা আহ্বান থাকবে। সে আহ্বান হলো যে অপরাধী যেই করুক, সেটা আমি করি, আপনি করেন, যাই করেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, টুপিওয়ালা করুক, দাড়িওয়ালা করুক, অপরাধ যাই করবে তার কখনোই ক্ষমা হবে না। তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নির্দিষ্ট কারো ব্যবসা প্রতিষ্ঠান, কারো বাড়ি বা কারো পুকুরে মাছ ধরা, এই জাতীয় সম্পদ বা এই জাতীয় ক্ষয়ক্ষতির পক্ষে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। তবে আপনারা ভবিষ্যতে যারা রাজনীতি করবেন এই দেশে, তারা অবশ্যই এই গতকালকে ধানমন্ডিতে যা ঘটেছে, যে জনগণ ইচ্ছা করলে যে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই করতে পারে, গতকালকের ঘটনা কিন্তু আমাদের সেটা জানিয়ে দিল ছাত্র জনতা। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ।